সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। জানাবো খাগড়াছড়িতে ধর্ষণ, বস্তিতে হামলা, অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার দাবি বাম জোটের। জানাবো নারায়ণগঞ্জের 2500 ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, ভিন্ন ভিন্ন বক্তব্য পরিবার এবং পুলিশের। সর্বশেষ জানাবো খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য হান্নান মাসুদের দুঃখ প্রকাশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী পিএস তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে 653 কোটি 36 লাখ টাকা। জব্দ করার সপক্ষে আদালত যেসব যুক্তি দেয়া হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ, বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিং এর অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে পরিচালিত 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এসব অ্যাকাউন্টে মোট 653 কোটি 36 লাখ 58,131 টাকা জমা এবং 566 কোটি 38 লাখ 17,575 টাকা উত্তোলন হয়েছে। হিসাবগুলোতে বর্তমানে 86 কোটি 98 লাখ 40,556 টাকা স্থিতি রয়েছে। ওই সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 226 ও 14 ধারা মতে সম্পৃক্ত অপরাধ। তাই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা একান্ত প্রয়োজন। ফ্রিজ না হলে অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে। খাগড়াছড়িতে ধর্ষণ, বস্তিতে হামলা, অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার দাবি বাম জোটের। দলবদ্ধ ধর্ষণের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনা না হলে দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বাম গণতান্ত্রিক জোট। অবিলম্বে পাহাড়ে জাতিগত নিধন ও ধর্ষণ বন্ধ, পাড়ায় হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে তারা। খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ এবং এর প্রতিবাদে পাহাড়িদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও দমন পীড়নের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে বামজোট। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ির ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালানো, গ্রেপ্তার ও হয়রানি গণতন্ত্র, নাগরিক অধিকার হরণের ঘৃণ্য উদাহরণ। পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে সংঘর্ষ বাঁধানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এ অঞ্চলের সাধারণ মানুষ শান্তি ও ন্যায় বিচার চায়। বামজোট মনে করে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালানো রাষ্ট্রের দায়িত্বহীনতা ও অপরাধ প্রবণতাকে উৎসাহিত করছে। 2500 ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, ভিন্ন ভিন্ন বক্তব্য পরিবার ও পুলিশের। নারায়ণগঞ্জের 2500 এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, মাদক ব্যবসার বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে চাঁদা দাবি করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে বালিয়াপাড়া একটি নির্মাণাধীন মার্কেটের মালিক শরীফ হোসেনের কাছে চাঁদা দাবি করেন সোহেল। পরে শরীফ হোসেনের পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা গ্রামবাসীকে জড়ো করেন। আগে থেকেই সোহেলের মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রবাজির কারণে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে আটক করে বেঁধে পিটিয়ে হত্যা করে। সকাল 9:30টার দিকে পুলিশ বালিয়াপাড়া বটতলা বাস স্ট্যান্ড থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ থেতলে দেওয়া হয়েছে।
সোহেলের ছোট ভাইয়ের স্ত্রী জান্নাত আক্তার দাবি করেন, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সকাল 7টার দিকে একটি ফোন পেয়ে সোহেল ভাই বাড়ি থেকে বের হন। 1.5 ঘন্টার মধ্যে আমরা তার মৃত্যুর খবর পাই। তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে এগুলো সব মিথ্যা, তবে তিনি সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি। এ ঘটনায় নির্মাণাধীন ওই মার্কেটের মালিক শরীফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য, হান্নান মাসুদের দুঃখ প্রকাশ। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ভুয়া ধর্ষণ আখ্যা দিয়ে সমালোচনায় পড়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। এ নিয়ে ব্যাপক বিতর্কের পর তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের এক সমাবেশে হান্নান মাসুদ বলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। তার দাবি, ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল ছিনিয়ে নেয়া। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঘটনাটিকে ভুয়া ধর্ষণ উল্লেখ করেন। এই মন্তব্যের জেরে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃত পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি হান্নান মাসুদের বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে খাগড়াছড়ির ঘটনায় সহিংসতা ও 3 জনের মৃত্যুর পর দলীয় নীরবতাকেও প্রশ্নবিদ্ধ করেন। বিতর্ক ছড়িয়ে পড়লে হান্নান মাসুদ প্রথমে ফেসবুকে এক পোস্টে লেখেন, ধর্ষণের মতো গর্হিত অপরাধ কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি স্বীকার করেন, তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দ ব্যবহার তার ভুল ছিল। এজন্য তিনি বিব্রত ও দুঃখিত বলে মন্তব্য করেন। হান্নান মাসুদ আরো বলেন, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনার সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান।